সুতরাং আমি বলবো জামাতের আমির সাহেবকে, সম্মানিত মানুষ, আপনি গতকালকে এক জায়গায় বক্তব্যে বলেছেন যে নির্বাচনী বিতর্কের জন্য তারেক রহমানকে আপনি আহ্বান জানিয়েছেন। আমি আপনাকে অনুরোধ করব, তারেক রহমান সাহেব পরে আসুক, উনি তো অনেক ব্যস্ত, আপনার মতোই ব্যস্ত নির্বাচনী কাজে। আপনি আমাদের জাইমা রহমানের সঙ্গে বিতর্কে আসেন, যদি সেইখানে জিততে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনার ভবিষ্যৎ ভালো, এবং আপনি সেখানে যাকে যাকে আজকে মন্ত্রী করার ওয়াদা করছেন সেটা হয়তো পালন করতে পারবেন। এছাড়া আর কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আপনি যে কখন কি বলেন, কখন কি করেন, এগুলো নিয়ে সমালোচনা করতে গেলে একরকমের গীবত হবে। তারপরেও যেটুকু পরিষ্কার করা দরকার সেই প্রসঙ্গে আমি বলতে চাই, অনেক মার্কা আজকে নির্বাচনের মাঠে আপনারা দেখেন, লাঙ্গল আছে, দাড়িপাল্লা আছে, ট্রাক আছে, ফুটবল আছে, মই আছে, কলম আছে, অনেক প্রতীক আছে। এই প্রত্যেকটি মার্কা মানুষ ইচ্ছা করলে সৃষ্টি করতে পারে, বানাতে পারে। লাঙ্গলও বানাতে পারে, দাড়িপাল্লাও বানাতে পারে, ফুটবলও বানাতে পারে, মইও বানাতে পারে, কলমও বানাতে পারে। কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষের শক্তি মিলে, সমস্ত বিজ্ঞান মিলে এই জমিনে এক ফোঁটা ধানের মধ্যে একটা চাল তৈরি করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কারণে এই ধানের মধ্যে, একটা শীষের মধ্যে একটা করে চাল তৈরি হতে পারে। কোনো মানুষের ক্ষমতা নেই তৈরি করার। সুতরাং মনে রাখতে হবে, ধানের শীষ হচ্ছে আল্লাহর বিশেষ রহমতের প্রতীক। আল্লাহর বিশেষ নিয়ামতের প্রতীক হচ্ছে ধানের শীষ। এই ধানের শীষের দিকে জেদ করে তাকালে, অভিশাপের দৃষ্টিতে তাকালে কোনো লাভ হবে না। তো এটা তো আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত। আপনারা এত উত্তেজিত হয়ে গেলে কথার কথায়, তাহলে কিভাবে হবে? হাত পাখা আছে, হাত পাখারা বলেছে জামাত ইসলামের দাড়িপাল্লার দুই পাল্লার একটার মধ্যে নাকি ভারত আর একটা নাকি আমেরিকা। আমরা বলি নাই, হাত পাখা বলেছে। আবার হেফাজত ইসলামের আমির সাহেব বলেছে জামাত ইসলামকে ভোট দিলে সেটা হারাম হয়ে যাবে, জামাত ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। তারা বলেছেন, এগুলো তাদের মধ্যে কথাবার্তা। আমরা এটা কোনোটার মধ্যে অংশ হতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যে অভিজ্ঞ মানুষদের প্রয়োজন রয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন দপ্তরির দায়িত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘন্টা কখন বাজাবেন, ছুটির ঘন্টা কিংবা কর্মঘণ্টা শুরু হওয়ার ঘন্টা, এটাও গুরুত্বপূর্ণ। আবার ওই কলেজের প্রিন্সিপাল যিনি হবেন তার দায়িত্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুজনের দুটি দিক হচ্ছে আলাদা, দুজনের দুটি দিক আলাদা। প্রিন্সিপাল সাহেব ইচ্ছা করলে নিজে গিয়ে ঘন্টা বাজাতে পারবেন, কিন্তু দপ্তরি কখনো ওই প্রিন্সিপালের চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার ভাবে নিজেদের দিকে তাকান, নিজেদের দিকে তাকিয়ে তাহলে কথা বলেন। এই কুমিল্লাকে আখ্যায়িত করেছিল একজন ফ্যাসিস্ট শাসক, বলেছিল, মনে আছে আপনাদের? বলেছিল কুমিল্লা তো ওখানকার আমি ওই নামে আমি বিভাগ দেব না, বলেছিলেন তারা। তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, থাকাই স্বাভাবিক। সবাই তো অপরাধের সঙ্গে সংযুক্ত না। আমার মনে হয় যারা ওই রাজনৈতিক দলটির সঙ্গে সংযুক্ত ছিলেন কিন্তু কোন সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে, গণবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না, তাদের ব্যাপারে আমাদের নেতা কর্মীরা যেন আগ্রাসী না হন, বরং তাদের ব্যাপারে যেন তারা একটু উদার মনোভাব পোষণ করেন। এই বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে, রাজনীতি করার অধিকার রয়েছে, এবং গণতন্ত্রের সৌন্দর্যটাই হচ্ছে বহু মত এবং পথকে একত্রে বিকশিত হতে দেয়া। বাংলাদেশের সবচেয়ে এখন অবধি সবচেয়ে শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে বিএনপিতে জাতীয় কাউন্সিল হয়েছিল। সেখানে তিনি একটা স্লোগান নির্ধারণ করে দিয়েছিলেন, বলেছিলেন নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। বিএনপি আজকে পর্যন্ত সেই ধারণার মধ্যে আছে, এবং তার মধ্যে অন্যতম পতাকাবাহী সেনানী হচ্ছেন জনাব মনিরুল হক চৌধুরী। যারা আজকে বিভিন্ন ভাবে এলিয়ে বিলিয়ে নানা কথা বলছেন, চাঁদাবাজির কথা বলছেন, তোলাবাজির কথা বলছেন, আপনাদের ইসলামী ব্যাংকে যারা চাকরি করেন, যদি এখানে কেউ থাকেন
পারলে আমার কথা ভুল প্রমাণ করবেন মাইকের সামনে এসে। যারা ইসলামী ব্যাংকে চাকরি করেন তাদেরকে প্রত্যেক মাসের বেতন থেকে টাকা দিতে হয়, কোথায়, কেন দিতে হয়? ইবনে সিনা হাসপাতালে যারা চাকরি করেন তাদের প্রত্যেক মাসের বেতন থেকে টাকা কোন রাজনৈতিক দলের তহবিলে জমা দিতে হয়? খোঁজ নিয়ে দেখেন। এই যে কোচিং সেন্টার যেগুলো করেছে উন্মেষ, তারপরে আরো কি কি আছে, রেটিনা, উন্মেষ, এই কোচিং সেন্টার গুলো এখান থেকে যে আয় ইনকাম হয় সেটা কোন রাজনৈতিক দলের তহবিলে জমা হয়? সাংগঠনিক ভাবে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে আপনারা যেটা করবেন সেটা চাঁদাবাজি হবে না। আর আমার নেতা কর্মীরা 16 বছর আগে, 17 বছর আগে, 18 বছর আগে যার দোকান ফ্যাসিস্ট সরকারের লোকেরা দখল করে রেখেছে, যার জমি দখল করে নিয়েছে, সেটা ফেরত আনতে গেলে সেটা হয়ে যাবে চাঁদাবাজি, সেটা চাঁদাবাজি হয়ে যাবে। এমন অনেক ঘটনা, হাজারো ঘটনা বাংলাদেশে বিরাজমান রয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে সাহসী, দেশপ্রেমিক, উদ্ভাবনী ক্ষমতার অধিকারী একজনই মাত্র রাষ্ট্রপতি এসেছিলেন, তিনি ধানের শীষের প্রতীকধারী শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। বাংলাদেশ সৃষ্টির পর থেকে একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি নারীদের কল্যাণের দিকে তাকিয়েছেন, এই বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের সময় প্রথম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হয়েছে। বাংলাদেশের নারীদের, বাংলাদেশের শিশুদের পরিচর্যার দায়িত্ব রাষ্ট্র নিয়েছিল। এর আগে কিন্তু কোন দল এটা করেনি। গার্মেন্টসের আজকে যে এত উন্নতি, বহির্বিশ্বের গার্মেন্টসের যে এত চাহিদা, এইটার বন্ডেড ওয়ার হাউস হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। ব্যবসায়ীরা যারা আছেন তারা আপনারা জানেন। নারীদের শিক্ষার জন্য, এই নারীরা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার শতকরা 51%। 51% নারীরা যাতে পিছিয়ে না পড়েন, সমাজের অগ্রবর্তী অংশে থাকতে পারেন। আজকে যদি বাংলাদেশের দিকে তাকান, বিমানের পাইলট থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, সব জায়গায় নারীদের নেতৃত্ব দেখতে পাবেন। এইটা সূচনা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। কারণ তিনি বিনা বেতনে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ বিনা বেতনে করে দিয়েছিলেন এবং মেয়েদের শিক্ষার ব্যাপারে উপবৃত্তির টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এইটা এর আগে কেউ করে নাই। মুক্তিযুদ্ধ নিয়ে যারা চিৎকার করে, পক্ষে এবং বিপক্ষে তর্ক করে, তারা কেউই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করে নাই। বেগম খালেদা জিয়া ধানের শীষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছে। আজকে অর্থনীতির মূল ভিত্তি যেটা রেমিটেন্স, প্রবাস থেকে আপনারা, আমার সন্তানরা, আমাদের স্বজনরা যে অর্থটা পাঠান, এই যে রেমিটেন্স, এই রেমিটেন্সটা বাংলাদেশে যাতে সুন্দরভাবে আছে, এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে, এই জন্য বেগম খালেদা জিয়া অর্থাৎ ধানের শীষ বাংলাদেশে প্রথম তৈরি করেছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এমন একটা সেক্টর দেখাতে পারবেন না যেখানে ধানের শীষের অবদান নাই, এমন একটা সেক্টর দেখাতে পারবেন না যেখানে বিএনপির অবদান নাই। সুতরাং আজকে এই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করার জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেখানে নারীদের ব্যাপারে যেমন বলা হয়েছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যাপারে বলা হয়েছে, তরুণ যুবকদের ব্যাপারেও বলা হয়েছে। সমাজের কোন অংশকে আমরা বাইরে রাখিনি। আপনারা দেখেছেন তারেক রহমান সাহেবের মেয়ে জাইমা রহমান আজকে তার বয়সী ছেলে মেয়েদের সঙ্গে মিশে যাচ্ছেন। তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মরহুম ছোট ভাই আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলী রহমান, তারাও কিন্তু সবাই নেমেছেন।